স্বাগত জেডএসআর ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় জাতীয় ঐক্য। নিশ্চয়ই আপনারা জানেন যে বর্তমান যে বাস্তবতা, খুব ভালো সময় যাচ্ছে না আসলে বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কের যে জায়গা, পাশাপাশি দুই দেশের মানুষও বিষয় নিয়ে নানা রকম মন্তব্য করছেন। একরকম উৎকণ্ঠায় কাটছে বাংলাদেশের মানুষের, একরকম অস্বস্তি আছে সবার আসলে কি হতে যাচ্ছে সামনে। আমরা এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দেবেন আগামীকাল এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন, ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক বসবেন। আজকে ছাত্র নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। সব বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি, তাদের সঙ্গে পরিচয় করে দিয়ে আছেন অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক, সভাপতি বাংলা একাডেমি। আমার ডান দিকে আছেন, একেবারে ডান পাশে আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক, জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, এখনকার যে বাস্তবতা সেই জায়গাটাই আমাদের যে ঐক্যের বাস্তবতাটা কেমন দেখেন? আমরা আসলে কত ঐক্যবদ্ধ এখন আছি? এখন তো রাজনীতিবিদের হাত থেকে জি আয়ত্ত আর নাই, এটা অরাজনৈতিক ব্যক্তিদের হাতে চলে গেছে। দুই, একেবারে 1982 সাল থেকে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা জি নিজেদের কর্মের দ্বারাই নিজেদের জনগণের আগ্রহ নিজেদের প্রতি হারিয়ে ফেলেছেন। তো এতদিনে অনেক দুরবস্থার মধ্যে রাজনীতিবিদেরা আছেন, নিজেদের কর্মদোষেই দুর্বল হয়ে গেছেন। আর যারা ক্ষমতায় আসছেন তারা তো জীবনে রাজনীতি করেননি, হয়তো চিন্তাবিদ হিসেবে কেউ কেউ রাজনীতি সম্পর্কে চিন্তা করেছেন। তো কাজের অভিজ্ঞতা রাজনীতিতে না থাকলে আসলে রাজনীতির গুরুত্বপূর্ণ অনেক বিষয় বোঝা যায় না। তো এখনকার যে উপদেষ্টা মণ্ডলী, তারা প্রত্যেকেই ভালো ছাত্র ছিলেন, তারা প্রত্যেকেই পরীক্ষার ফল ভালো করেছেন এবং ভালো সামাজিক বা রাষ্ট্রীয় অবস্থানে ছিলেন। কিন্তু রাজনীতি বলতে যে বিষয়টা বোঝায়, তার কিছু অভিজ্ঞতা, অন্তত ছাত্র রাজনীতির অভিজ্ঞতাও যদি না থাকে, তাহলে তাদের পক্ষে সমস্যার সমাধান, রাজনৈতিক সমস্যার সমাধান কঠিন হয়। তো এখন যে উপদেষ্টা পরিষদ আছে অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে, এইটা দেশবাসী ভালোই মনে করছেন আমার ধারণা। তো তাদের মাধ্যমে যদি রাজনীতির ধারা কিছু উন্নত হয় তাহলে ভালো। তো তারা চেষ্টা করছেন, যে কয়টা কমিটি করছেন এগুলোর মাধ্যমে অনেক তথ্য বের করার চেষ্টা করছেন। দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা কি বলে হোয়াইট পেপার, অর্থনীতি শ্বেতপত্র প্রকাশ করেছেন, অলরেডি প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন। তো এই শ্বেতপত্রও তো জনগণের কাছে বিক্রি করা উচিত কম দামে, জি সাংবাদিকদের দেওয়া উচিত। ওয়েবসাইটে দিলেই হয়, অনলাইনে দিলেই সবাই পাবে, অনেকে বের করে নিবে বা স্ক্রিনে পড়বে বা অনলাইনে দেয়াই আছে। এখন যেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা আগামীকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন, আগামীকাল দলগুলোর সঙ্গে বসবেন, জাতীয় ঐক্যের ডাক আসবে এমনটাই বলা হচ্ছে। মানে কেমন ঐক্য আপনি আশা করেন? মানে এখনকার এই যে সংকট বলি আর খারাপ সময় বলি, কি কি বিষয়ে ঐক্য হতে পারে, এই জায়গায় একটু শুনতে চাইছি। এখন যারা রাজনীতিবিদ তারা রাজনৈতিক দিক থেকে কথা বলবেন, জি এবং দেশের স্বার্থ, জনগণের স্বার্থ থেকে হয়তো তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থকেই বড় করে দেখবেন। দেশের স্বার্থের সঙ্গে নিজের ব্যক্তিগত স্বার্থকে যুক্ত করতে পারলে প্রকৃতপক্ষে ভালো কিছু হতে পারে, সিদ্ধান্ত কাজের মধ্য দিয়ে কিছু না কিছু প্রমাণও হতে পারে। সেই ধরনের অভিজ্ঞতা তো বহুদিন ধরে নেই। তার ফলে তারা কি করবেন এটা আমাদের দেখতে হবে তাদের কাজের অভিজ্ঞতা থেকে। আগেই বলে দেওয়া যাবে না যে অবস্থা ভালোর দিকে যাবে। অনেক দিন ধরে তারা ক্ষমতার বাইরে আছে, রাজনীতিও তাদের আয়ত্তের বাইরে চলে গেছে। এই অবস্থায় হয়তো অবস্থার চাপে তাদের রাজনৈতিক আচরণ একটু ভিন্ন হতে পারে, কিন্তু এই ধরনের ভিন্নতা দীর্ঘস্থায়ী হয় না। এই উন্নতির দিকে যাওয়ার একটা ধারাবাহিকতা লাগে। আর বাংলাদেশের অবস্থাটা হলো এই, সব কাজের জন্যই অভিজ্ঞতা লাগে, শিক্ষা দরকার হয়। একমাত্র রাজনীতি করার জন্য কোনো রকমের শিক্ষা দীক্ষা দরকার হয় না। এখানে যে শিক্ষা, রাজনীতিবিদেরা রাজনৈতিক শিক্ষা পাবেন কোথায়? দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় সেরকম কিছু নেই। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সব দেশে আছে, বাংলাদেশে আছে প্রায় সব বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকরা তো এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ মানে ওই লেখার দিক থেকে, গবেষণা দিয়ে করেননি, যেটা দ্বারা বাংলাদেশের রাজনীতির উন্নতি হতে পারে। অনেক ধন্যবাদ। তো এই দিক দিয়ে যে চলমান একাডেমিক সিস্টেম, সেটার মধ্যে দিয়ে হবে না। একমাত্র রাজনৈতিক দল গঠন করলে, দলের যারা নেতৃত্ব দেবেন তারা যদি চান যে দলের ভিতরে রাজনীতি শিক্ষা এবং আমাদের রাজনৈতিক ইতিহাস জানা, জাতীয় ইতিহাস জানা, এবং তার জন্য যদি একটা স্টাডি প্রোগ্রাম করেন টাইম টু টাইম, তাহলে সেইটার
ফল ভালো হবে আন্তরিকতার সাথে করলে। তো সেই দিকে কোনো চিন্তাভাবনা রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতাদের আছে বলে মনে হয় না। আর নেতা বলতে কি বোঝায়, এই প্রশ্ন সামনে নিয়ে আমরা যদি অনুসন্ধান করি, তাহলে বাংলাদেশে এখন কোনো নেতার সন্ধান পাওয়া যাবে না। একজন প্রধানমন্ত্রী হতে চায়, একজন মন্ত্রী হতে চায়, একজন পার্লামেন্টের মেম্বার হতে চায়, মেয়র হতে চায়, এই ধরনের লোক অনেকে আছেন, হাজারে হাজারে। কিন্তু আমি নেতা হতে চাই, আমাদের জাতির জনজীবনের এই সমস্যার আমরা সমাধান করতে চাই, এবং সকলের ঐক্যবদ্ধভাবে এই কাজ করা উচিত। আমরা মানে নিজেদের স্বার্থ স্যাক্রিফাইস করছি জনগণের স্বার্থের সঙ্গে আমাদের স্বার্থকে একাকার করে, এই ধরনের চিন্তাভাবনা তো দেখি না। জি, আমরা নিশ্চয়ই আপনার কাছে আসবো। আমি একটু সরফ হাসান আসতে চাই। জাতীয় ঐক্যের খুব বেশি বাধা দেখেন কিনা এখন? কি যারা আছেন, ধরেন আওয়ামী লীগ তো একরকম নেই বললেই চলে, পলাতক, সেই জায়গাটাই যে বাস্তবতা এখন ভারত বাংলাদেশের মধ্যকার, তাতে করে জাতীয় ঐক্য হতে খুব বেশি বাধা দেখেন কিনা? ধন্যবাদ। ঐক্যটা কার? জনগণের ঐক্য। জনগণের ঐক্য হলে জনগণের সব অংশের প্রতিনিধিদের অভাব, অভিযোগ, আশা আকাঙ্ক্ষা, ক্ষোভ বিক্ষোভ, এগুলোকে আমলে নিতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং তারপর সেটি প্রতিকারের চেষ্টা করতে হবে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ, ধরুন 18 কোটি মানুষের মধ্যে 16 কোটি মানুষের রাষ্ট্র নিয়ে তাদের ধারণা, মানে আমরা যে ধারণা করি, আমরা যে এই রাষ্ট্র রাজনীতি নিয়ে তর্ক বিতর্ক এবং কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় থাকবে, এই নিয়ে আমরা দিন পার করি। সাধারণ মানুষের মধ্যে ঐক্যের ভিত্তি হচ্ছে তারা তাদের জীবন চলা, একটু স্বস্তি পাওয়া, বাজারে এবং জানমালের নিরাপত্তা, এই দুটো হচ্ছে তাদের একমাত্র চাওয়া। সেটি সরকার কতটা দিতে পারে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্কে একটা টানাপোড়েন, অস্থিরতা, এবং বেশ কিছু বাংলাদেশ দূতাবাস মানে মিশনগুলো, অন্তত কলকাতা এবং আগরতলায় সন্ত্রাসী হামলা হয়েছে, সহিংসতা হয়েছে, জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একটি জাতীয় চেতনার যে ঐক্য, জাতীয় মনোভাব বা জাতীয় যে আকাঙ্ক্ষা, সেটি যে এটি আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত, এই আঘাতকে কিভাবে মোকাবেলা করা যায়। একটা হচ্ছে যেহেতু প্রতিবেশী, বাংলাদেশও ভারতকে বাদ দিতে পারবে না, ভারতও বাংলাদেশকে বাদ দিতে পারবে না, প্রতিবেশীকে সঙ্গেই থাকতে হবে। আর সুতরাং একটা হচ্ছে কূটনৈতিক প্রক্রিয়া, আর একটা হচ্ছে যে আমাদের ঐক্য দেখানো। বাংলাদেশের এই যে 53 বছর ধরেই আমরা কোনো ক্ষেত্রেই ঐক্যবদ্ধ হতে পারি না, নির্বাচিত সরকারের সময় এবং অনির্বাচিত সরকার। এটা কেন পারি না? এইটি পারি না হচ্ছে যে আমাদের মধ্যে, স্যার যেটি বলছিলাম একটু মনে আছে আমার, সেটা স্যার যেটি বলছিলেন যে আমরা সবসময় কি নিজের স্বার্থকে বেশি করে দেখি দেশের স্বার্থের তুলনায়। হ্যাঁ, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থকে, স্বার্থের ঊর্ধ্বে যে জাতীয় স্বার্থ। আপনি দেখুন যে ভারত বা অন্য যে কোনো দেশ, বিশেষ করে গণতান্ত্রিক দেশগুলো আর সমাজতান্ত্রিক বা অন্য যে পদ্ধতি, একদলীয় শাসন, চীন বা অন্যান্য দেশ, তাদের পদ্ধতিতে আলাদা। এখানে কিন্তু একটা রাজনৈতিক ঐকমত্য থাকে। মানে যেমন ভারতের বিজেপি এবং বিজেপি তৃণমূলের সাথে কোনো মিল নেই, বিজেপি কংগ্রেসের সাথেও কোনো মিল নেই। কিন্তু যখন সীমান্তে আক্রমণ হয়, যখন চীনের সাথে সীমান্তে সংঘর্ষ হয় বা পাকিস্তানের সাথে সংঘাত হয়, তখন কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়। এবং ক্ষমতাসীন দলও মনে করে যে আমি এককভাবে সিদ্ধান্ত নেব না, যারা বিরোধী দলে আছে তাদেরও সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ জনগণের সরকারি দলকে। এবং আমাদের এখানে যে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে ভোট হয়, তাতে কোনো দল কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনগণের আস্থা নিয়ে এই সরকার গঠন করে না। তারা কত 33 থেকে 35, 40, আর 60% থাকে এর বাইরে। এই 60%-এর মধ্যে যেহেতু তারা অন্য অনেক দল, সুতরাং তাদের ভোট ভাগ হয়ে যাওয়ার কারণে ক্ষমতাসীন এই সুযোগটা পায়। বাংলাদেশ এ পর্যন্ত 50% ভোট পেয়ে কেউ ক্ষমতায় আসেনি। সর্বোচ্চ আওয়ামী লীগ 2009 সালে 47 না কত শতাংশ পেয়েছিল। এর আগের আওয়ামী লীগ বিএনপি মিলে হিসাবটা ছিল 40, 41, 35, 37 এই।
এখন এই যে বিরোধী দলের তাদেরকে, বিরোধী দল মানে কয়েকজন নেতা না, কয়েকটি দল না, তাদের সমর্থক অর্থাৎ একটা বিরাট জনগোষ্ঠী। আর আমাদের এখানে জাত, আমাদের এখানে ধর্ম একটা বড় বিভাজন রেখা, জাতিগত সমস্যা। ধর্ম কি আসলেই বড় বিভাজন রেখা দেখেন আপনি, নাকি এটাকে ইস্যু বানানো, একটু ধর্মকে নিয়ে নাড়াচাড়া করা, ইস্যু বানানোর তৈরি বিষয় তো করা আছে। মানুষের মধ্যে কি এরকম খুব বেশি রিয়াকশন দেখেন কিনা? মানুষের ধরেন মধ্যে ওই নাই, হিন্দু, আমি কিন্তু মুসলমান, রাষ্ট্র আমি বৌদ্ধ। ক্ষমতার মধ্যে তো থাকে, মানুষের মধ্যে নাই, সাধারণ মানুষের মধ্যে নাই। জি, তার তাহলে তো দিন কোথা থেকে যাপনের হচ্ছে? দিন যাপনের মানে গ্লানি বইতেই তার সময় চলে যায়, তার মানে সমস্ত শক্তি নিয়োজিত করতে হয় বেঁচে থাকার জন্যে। কিন্তু যারা ভদ্রলোক, সেই ভদ্রলোকদের মধ্যে সরকারি দল থাকে, বিরোধী দল থাকে, নির্দল থাকে, পেশাজীবী থাকে, তাদের মধ্যেই কিন্তু সমস্যাটি। সেটি আপনি এই মুহূর্তে এক ধরনের সরকার বেশ সতর্ক, বিশেষ করে চট্টগ্রামের ঘটনায়, যে এবং জনগণও তার মধ্যে কোনো রকম অঘটন না ঘটে সে ব্যাপারে যথেষ্ট সতর্ক এবং সজাগ আছে বলেই কিন্তু অঘটন ঘটেনি। কিন্তু মানুষের আস্থা অর্জনটা কিন্তু এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ ধরেন একটি বিশ্ববিদ্যালয় শুধু সংখ্যালঘু হওয়ার কারণে যদি কাউকে শ্রেণীকক্ষে যেতে না পারে, যেতে বাধা দেওয়া হয়, অথবা তার একটা মনস্তাত্ত্বিক তাকে এক ধরনের মনস্তাত্ত্বিকভাবে পীড়িত বোধ করেন, আর সেটা কি। এবং অন্য এখানেও তো দেখেছি, সরকার পরিবর্তনের পর অনেক জায়গায় আমরা দেখেছি না যে কীভাবে এটি সংখ্যাগুরু সংখ্যালঘিষ্ঠ নির্বিশেষে যে অধ্যক্ষের চেয়ার থেকে তুলে দেওয়া, প্রধান শিক্ষকের চেয়ার থেকে তুলে দেওয়া, কমিটি ভেঙে দেওয়া, প্রতিষ্ঠান দখল, তো এগুলো তো আছে। এখন কোনটা বলবেন এটা ধর্মের নামে না রাজনীতির নামে, কোনোটাই তো হওয়া উচিত না। একটা গণতান্ত্রিক প্রক্রিয়া হওয়া উচিত। 15 বছর গণতান্ত্রিক প্রক্রিয়াটা বন্ধ ছিল, আমরা বলছি, তাই না? তাই 15 বছর বন্ধ ছিল, সেটি একই ধারায় তো আর চলতে পারে না। প্রথম হচ্ছে সেই ধারাটা বন্ধ করা, জবরদস্তির ধারা বন্ধ করা, কি বলে মানে জবরদস্তির ধারাটা বন্ধ করা, বেআইনিভাবে কোনো কিছু কার্য সম্পাদনের ধারা বন্ধ করা, এবং গণতান্ত্রিক উপায়ে আইনি উপায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। ছোট্ট করে একটু বলবেন যে এখন যে বাস্তবতা দেখছেন ভারত বাংলাদেশ সম্পর্কের জায়গাটা, যে বিদ্বেষমূলক সম্পর্ক, এখন বাংলাদেশের কতটুকু ভুল বা দেখেন, বাংলাদেশের দায় কতটা এখানে? না, এখানে বাংলাদেশের দায় আমি খুব দেখে তাহলে এই যে এগুলো এক হচ্ছে যে কূটনৈতিক ক্ষেত্রে এক হলো যে দুটো, জি, যে একটা অস্বস্তিকর পরিবেশ এই কারণে যে বাংলাদেশে তিলকে তাল করার ঘটনা ভারতে ঘটছে। যে অর্থাৎ এখানে যদি একজন অন্যায়ের শিকার হয়, সেখানে সেটি অতিরঞ্জন করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, এবং প্রচারে পুরো ভারতীয় যে প্রচার মাধ্যম এবং সরকারি মাধ্যমও, অনেক মন্ত্রী সংসদ সদস্যের ভাষাভঙ্গিও কিন্তু এক ধরনের হুমকি আছে। আর বাংলাদেশের যেটা বলতে পারেন যে কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে ঘাটতি থাকতে পারে। এখন কূটনৈতিক তৎপরতা কিন্তু একতরফা হয় না। বাংলাদেশ আলোচনা করতে চায় বিশ্বের যে কোনো দেশের সাথে, এটা কিউবা যুক্তরাষ্ট্রের সাথেও সমস্যার সমাধানের উপায় কি? আলোচনা। মানে যুক্তরাষ্ট্র কিন্তু এই গত 70 বছরে দখল করতে পারেনি, মানে কিউবা দখল করে নিতে পারেনি। আলোচনা, বারাক ওবামা কিউবায় গিয়েছিলেন এবং আলোচনার একটা দরজা খুলে দিয়েছিলেন, পরবর্তীকালে ট্রাম্প সেটা বন্ধ করে দিয়েছেন। সুতরাং আলোচনা, এখন আলোচনা তো একপক্ষে হবে না। বাংলাদেশ আলোচনা করতে প্রস্তুত, ভারতকেও এগিয়ে আসতে হবে। 10 ডিসেম্বরে পররাষ্ট্র সচিব পর্যায়ে একটা বৈঠক হওয়ার কথা, আমরা জানি না যে ভারত এখনও সম্মতি দিয়েছে কিনা। যদি দেয় খুব ভালো, যে আলোচনার মাধ্যমে সমাধান। তবে আজকে দেখলাম যে ভারতের এখানে যে হাইকমিশনার, তিনি বলেছেন যে আমাদের বহুমাত্রিক সমস্যা, কোনো একটি বহুমাত্রিক সম্পর্ক, কোনো একটি সমস্যাকে ধরে রেখে অন্য সমস্যাগুলোর সমাধান না করা বা সম্পর্ককে এগিয়ে না নেওয়ার কোনো যুক্তি নেই, অর্থাৎ সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আশা করব যে ভারতের এখানকার মিশন তাদের দিল্লিকে বাংলাদেশের
জনগণের যে ভাষা, জনগণের যে মনোভাবটা জানাবেন। জি, অনেক ধন্যবাদ আবুল কাসেম ফজলুল হক। বাংলাদেশের দিক থেকে কি ধরনের ঘাটতি চোখে পড়ে? ধরেন বাংলাদেশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা ভারতীয় কর্তৃপক্ষকে, সরকারকে আসলে বিবৃতি দিয়েছেন, অনেক ক্ষেত্রে রেসপন্স আসলে আসে না। হ্যাঁ, বাংলাদেশ আসলে কি করতে পারে? এই যে ধরেন অনেক বেশি বিদ্বেষ ওপাশে হচ্ছে, বাংলাদেশে একটু ছোট ঘটনা ঘটলে সেটিকে অনেক বড়ভাবে উপস্থাপন করা হচ্ছে, সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে, প্রোপাগান্ডা যেটিকে আসলে বলে। তো সেই জায়গায় বাংলাদেশ আসলে কি করতে পারে? বাংলাদেশের সামর্থ্যের কতটুকু ব্যবহার হচ্ছে বলে মনে হয়? যে আগরতলায় যে বাংলাদেশের হাই কমিশনের একটা ইউনিট আছে, সেখানে আক্রমণ করেছে জনগণের পক্ষ থেকে জনতা, এবং বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিয়েছে। এরকম ঘটনা আরও দু একটা এখানে সেখানে ঘটেছে। এবং এই ব্যাপারে ভারত সরকার কেন্দ্রীয়ভাবে বলছে যে আমরা শান্তি এবং সমৃদ্ধি চাই, দুঃখ প্রকাশ চাই। সেটা হলো সবসময়ের কথা। কিন্তু এখন যে অবনতি হয়ে গেল, এর একটা কারণ হলো আওয়ামী লীগ ভারত সমর্থক, ভারতপন্থী, এবং আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, যাতে ইন্দিরা গান্ধী, ভারতের কংগ্রেস নেত্রী এবং প্রধানমন্ত্রী, তিনি তার সর্বাত্মক চেষ্টার দ্বারা বাংলাদেশের সংগ্রামকে মানে জয়ী করার জন্য কাজ করেছেন। তারা তাদের সেনাবাহিনীকেও মানে অরোরার নেতৃত্বে এই মুক্তিযোদ্ধা বাহিনীর সঙ্গে যুক্ত করে জয়েন্ট কমান্ডে জেনারেল অরোরাই ছিলেন প্রধান। তো এই সব ঘটনার জন্য জনসাধারণের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ আছে ভারতের প্রতি। এই কৃতজ্ঞতা বোধ মানে তখন তারা আমাদেরকে যেভাবে সহায়তা করেছেন, তার জন্য আমরা তাদের প্রতি মানে আমরা স্বীকার করি যে ঋণী। জি, সেই জন্য আমাদের কৃতজ্ঞতা বোধ। এর অর্থ এই না যে চিরকাল বাংলাদেশ ওদের ডিক্টেটে, ওদের আদেশ নির্দেশ অনুযায়ী চলবে, তা না। কিন্তু হাসিনা গভর্নমেন্ট বা আওয়ামী লীগ গভর্নমেন্টের প্রতি একটা অভিযোগ শিক্ষিত লোকদের, যারা খবরের কাগজ পড়েন, টেলিভিশন দেখে যায়, এরা তো বাংলাদেশের সত্তা মানে বিবেচনা না করেই ভারতের সঙ্গে সব কথায় এগ্রি করে, এই অভিযোগটা আছে। আর বিএনপির সম্পর্কে গোড়া থেকেই অভিযোগ আছে যে এরা ভারত বিদ্বেষী এবং মুক্তিযুদ্ধে সমর্থন দিয়েছে। এটাকে বিএনপির লোকেরা মনে করেন আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। সুতরাং ভারত আমাদের মিত্র নয়। এই ব্যাপারটা যতদিন খালেদা জিয়া সরকার ছিলেন তখনও দেখা গেছে। এটা ঠিক যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে ভারতে গিয়েছেন এবং কোনো কোনো এগ্রিমেন্ট বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের হয়েছে, এই বিজনেস এটা ওইটা। কিন্তু খালেদা জিয়া সরকার এবং খালেদা জিয়া নিজে ভারত বিদ্বেষী বলেই বাংলাদেশের ভেতরে পরিচিত ছিলেন। কথাবার্তা যেভাবে এখন যে সেন্টিমেন্টটা গ্রো করেছে বাংলাদেশে, ধরেন এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বলে, সেটি কেন ডেভেলপ করলো? এটি এই 15 বছরে এটি আরো প্রকট হলো কেন? আচ্ছা, সব কিছু তো আর আমরা খবর পাই না। এই সব পত্রপত্রিকার মাধ্যমে যেটুকু আমি দেখতে পেয়েছি, তাতে আমার মনে হয়েছে যে এই উপদেষ্টা মণ্ডলীর সরকার কেউ এমন কিছু কথা বলেছেন যেগুলোতে ভারত বিদ্বেষের প্রকাশ আছে। এর প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রমন্ত্রী তারা কিছু কিছু বলেছেন। না স্যার, এটা থেকে ধীরে ধীরে সম্পর্কটা খারাপ হয়ে গেছে। আপনি এখন বলছেন না, বলছো যে ধরেন 5 আগস্টের পরে ভারতের রিয়াকশন মানে কেমন? আমাদের বন্ধু প্রতিম দেশ, সেই জায়গায় বাংলাদেশে যে ম্যাসাকার হলো, যে হত্যাকাণ্ড হলো শিশু কিশোরদের উপরে, যেভাবে সেটির কোনো রিয়াকশন ভারতের পক্ষ থেকে ন্যূনতম আছে দেখেছেন? আছে, যেমন শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিতেই পারে, সেই জায়গাটাই। শেখ হাসিনাকে প্রথমে তো ভারত আশ্রয় দিতে চায়নি। জি, শেখ হাসিনা নিজেকে বিপর্যস্ত করে বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়ে আত্মরক্ষার জন্য ভারতে থাকতে চায়, এইসব কথাবার্তা মানে মিডিয়াতে আসছে। এবং অনেকটা আত্মরক্ষার জন্য থাকতেই হবে আমাকে, কোনো উপায় নেই, এই অবস্থায় নরেন্দ্র মোদীকে কনভিন্স করেছেন এবং ইয়েতে আছেন, এই দিল্লিতে আছেন। তো এই ব্যাপারটাকে তো বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ ছাড়া অন্য সব দলের লোকেরাই অপছন্দ করছেন। এবং এই ব্যাপারটাকে মনে হয় ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার ভারত বিদ্বেষী কার্যক্রম এইভাবে দেখছেন। না, ধরেন ভারতের তো এদেশে প্রচুর সোর্স, মানে ধরেন এদেশের মানুষের মনোভাব ভারত খুব ভালো করে জানে। বাংলাদেশের ভারতের মানুষের সম্পর্ক আসলেই ভালো ছিল, রাজনীতির নানা প্রেক্ষাপট থাকতে পারে। তো সেই জায়গাতে ভারত মানে কেন এই সময়ে এরকম অ্যাক্ট করছে বলে মনে হয়? একটা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের কারণে, নাকি বাংলাদেশের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক? জি, মোদী সরকার কেন দিল্লিতে যেতে নিষেধ করেছিলেন, কেন পরামর্শ দিয়েছিলেন যে আপনি লন্ডন গভর্নমেন্টের সাথে আলোচনা করেন, সেখানে যেতে পারলে ভালো থাকবেন, আমরা আপনাকে রাজনৈতিক আশ্রয়
তো দিতে পারবোই না, ব্যক্তিগত আশ্রয় চাইলেও আমাদের জন্য সেটা অসুবিধা। এর কারণ কি? এর কারণ শেখ হাসিনা যেদিন পদত্যাগ করেছেন সেই দিনই মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ঘোষণা দিয়েছে যে শেখ হাসিনারকে আমরা যে মানে কি বলে ভিসা দিয়েছিলাম, লাল পাসপোর্ট ভিসা, এগুলো বাতিল করা হলো। তো এ থেকে পৃথিবীর সব রাষ্ট্রের সরকারই বুঝছেন যে শেখ হাসিনার প্রতি আমেরিকার কোনো রকমের সমর্থন নাই, বিরূপতা আছে। বাংলাদেশের দোষটা কি স্যার? মানে বাংলাদেশের সঙ্গে ভারতের যে এখন যে বিষয়টি, মানে ভারত যে আচরণ করছে, সেই জায়গাটা বাংলাদেশের দোষ কোথায়? এখানে আগের দৃষ্টান্তের ধারাবাহিকতায় ভারতের রাজনীতিবিদরা এবং ইন্টেলেকচুয়ালরা অনেকে মনে করছেন যে আগে থেকে তো খালেদা জিয়ারা মানে ভারত বিরোধী ছিলেন, যদিও আমরা তাদের সাথে সম্পর্ক রক্ষা করেছি, বাণিজ্য সংক্রান্ত কোনো কোনো চুক্তিও করেছি, কিন্তু এই বেগম খালেদা জিয়া বিএনপি এই দলটা ভারত বিরোধী, যে কারণে যে সার্ক বলে একটা দলের সাথে একটা দেশের দলের সম্পর্ক থাকবে না, দেশের সম্পর্ক হওয়া উচিত। মানে দলের সঙ্গে দেশের সম্পর্ক হওয়া উচিত না দেশের দেশের সম্পর্ক হওয়া উচিত? দেশে দেশেই সম্পর্ক হওয়ার কথা। এখানে খালেদা জিয়া যে কয় বছর আমরা একটু বিরতি নিয়ে ফিরছি স্যার, ছিলেন ক্ষমতায়, জি কয়েক বছর বিরতি নিয়ে আসার পরে সার্কের কোনো সম্মেলন হয়নি। জি, একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। জেড এস ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। আবারও স্বাগত জেড এস ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম জাতীয় ঐক্য বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আবুল কাসেম ফজলুল হক, আছেন সৌরভ হাসান। সৌরভ হাসান, আসতে চাই জাতীয় ঐক্যের যে বিষয়ে বলছিলাম, কালকে তো রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক, আজকে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বসেছিলেন ছাত্র নেতাদের সঙ্গে। সেখানে ছাত্রনেতাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে বাংলাদেশকে এখনও ভারত আওয়ামী লীগের চোখ দিয়ে দেখে, জাতীয় ঐক্যের এই সময় বিকল্প নেই, সরকার সব দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য আসলে চায়। যেটি বিরতির আগে আলোচনা করছিলাম যে সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়ানো হচ্ছে, সেখানে বলা হচ্ছে গোপন চুক্তি যেগুলো হচ্ছে ভারতের সঙ্গে সেগুলো প্রকাশ করার কথা বলা হচ্ছে। না, যে কোনো চুক্তি গোপন আর প্রকাশ্যে সব চুক্তি জনগণকে জানানো উচিত। এবং আমাদের তো এটা দুর্ভাগ্য যে জাতীয় সংসদে কোনো সরকার এমন এই চুক্তিগুলো নিয়ে আলোচনা হয়নি। মানে নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এর বাইরে সব চুক্তি নিয়ে আলোচনা হওয়া উচিত। ভবিষ্যতে হবে আশা করি, অতীতে হয়নি। একটা হচ্ছে যে কথাটি স্যার বললেন, যেটি প্রশ্নটি রাখতে চাচ্ছিলাম যে ভারত বলছেন যে বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো থাকতেই পারে, তাদের তো কারো কোনো আপত্তি নেই, একটা দলের সঙ্গে ভালো সম্পর্ক থাকতেই পারে, তাই বলে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবে? দুটো অবশ্যই। জি। আবার বাংলাদেশও কোন চোখে দেখবে সেটাও কিন্তু প্রশ্ন, যেটা স্যার বললেন। অতীতের আমাদের 53 বছরের অভিজ্ঞতা তো নানা চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে, বিশেষ করে বিএনপির আগের শাসন 2001-06, সেখানে বেশ কিছু ঘটনা যেটা ভারতকে ক্ষুব্ধ করেছে বা আহত করেছে, আবার চীনকেও আহত করেছে। একটি ঘটনা যে তাইওয়ানে এখানে বাণিজ্যিক অফিস খোলা হয়েছিল। বিষয়টা হচ্ছে যে দুই দেশের সম্পর্কে পারস্পরিক জনগণের স্বার্থেই কিন্তু সম্পর্ক, সরকারের স্বার্থে নয়। সরকার তো জনগণের প্রতিনিধিত্ব করে। এখন জাতীয় ঐক্য যে বিষয়টি, এখন জাতীয় ঐক্য, অবশ্যই আমরা জাতীয় ঐক্য চাই, শুধু ভারত প্রশ্নে নয়, জাতীয় ঐক্য থাকতে হবে প্রতিটি প্রশ্নে, দেশের স্বার্থে, জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে, মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে জাতীয় ঐক্যমত থাকতে হবে। এখন যে বিষয়টি, এটি ঠিক যে ভারত বাংলাদেশকে এতদিন যেভাবে দেখেছে এবং তারা 5 আগস্ট বাংলাদেশে যে এত বড় একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেটি ভারত মেনে নিতে পারেনি। এই বাস্তবতা তাদের মেনে নিতে হবে। দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে ভালো করার জন্যে, এমনকি যদি ভালো নাও হয় তাহলে বাস্তবতা তো অস্বীকার করতে পারে না, কিন্তু আমরা আশা করি ভালো হবে এবং বাস্তবতা মেনে নিলে সেটি একটা সূচনা হবে। ভারতীয় হাইকমিশন বলেছেন যে আমরা সত্যিকার অর্থে একটি গঠনমূলক স্থিতিশীল সম্পর্ক চাই। হ্যাঁ, অনেক বিষয় আছে, মানে একটি বিষয়ের উপরে আসলে নির্ভরশীল না। একটি বিষয়ের সেটি কি বোঝাতে চেয়েছেন, সেটি হতে পারে যে সাবেক প্রধানমন্ত্রী ভারতে আছে, এটাও বোঝাতে পারেন, তিনি স্পষ্ট করেননি। এর আগে একটি সেমিনারেও তিনি একই কথা বলেছেন। প্রথমত হচ্ছে যে জাতীয় স্বার্থ, আমাদের জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো ছাড় নয়, ভারতেরও জাতীয় স্বার্থ আছে। তা আমাদের কি উদ্বেগ? আমাদের উদ্বেগ হচ্ছে যে ভারত যেমন এখন
ভিসা বন্ধ করে দিয়েছে। তিস্তা নদীর পানি বন্টন সমস্যার সমাধান হয়নি। গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে, এরপর এটি নবায়নের প্রশ্ন আসবে। অন্যান্য চুক্তি, অন্যান্য নদীর পানি বন্টন সমস্যা ঝুলে আছে। দ্বিতীয় হচ্ছে যে সীমান্তের সংঘাত সংঘর্ষ তো না, সীমান্তে হতাহতের ঘটনা ঘটছে, এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা বিএসএফ দ্বারা বাংলাদেশের বেসামরিক নাগরিক, সাধারণ নাগরিক মারা গেছে। এটি হওয়া উচিত না পৃথিবীর কোনো সীমান্তে। বলা হয় যে চোরাচালানের জন্যে, সেটাও তো আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে হবে কেন? যদি কেউ অবৈধভাবে প্রবেশ করে থাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবার তাদের পক্ষ থেকে যে উদ্বেগ আছে সেটা হচ্ছে নিরাপত্তা হচ্ছে যে উত্তর পূর্ব ভারতে অনেকগুলো সশস্ত্র গ্রুপ আছে যেটা ভারত সরকারের বিরুদ্ধে তৎপরতা চালাতে। অতীতে তারা বাংলাদেশে তারা আস্তানাও গেড়েছে, তারা ঘাঁটিও গেড়েছিল, সেই ঘাঁটিগুলো নির্মূল করা হয়েছে। সুতরাং এটি একটি তাদের স্বস্তির জায়গা। এখন তারা তাহলে নিশ্চয়ই দুই সৎ প্রতিবেশী, এবং আমরা যদি সুসম্পর্ক চাই, নিশ্চয়ই আমরাও চাইব না যে এখানে বাংলাদেশের মাটি ব্যবহার করুক অন্য দেশের কোনো বিদ্রোহী গ্রুপ, এমনকি সেটি যদি ন্যায্য দাবিতেও হয়ে থাকে। কারণ আমরা যদি এই সুযোগ দেই, ভারতে কিন্তু এই সুযোগ নিতে চাইবে। অতীতে এই ঘটনা ঘটেছে দুই পক্ষেই। সুতরাং এক ধরনের এই যে ভারতের উদ্বেগ, সেটা আমাদের পক্ষ থেকে কূটনৈতিকভাবেই সেটি আশ্বস্ত করা উচিত। আবার বিএনপি কিন্তু এটা আশ্বস্ত করেছেন, বিএনপি মহাসচিব বিশেষ করে বিভিন্ন সাক্ষাৎকারে, বক্তৃতা, বিবৃতিতে কথাটি বলেছেন। সুতরাং এগুলো আলোচনার ভিত্তি হতে পারে। আরেকটা হচ্ছে পারস্পরিক আস্থা। তা আস্থার সম্পর্ক এটা হচ্ছে খোলা মনে আলোচনা করতে হবে। আমরা যদি, যেমন আমরা দেখি তো ইউক্রেন যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তৃতীয় পক্ষের মাধ্যমে তো অনেকবার আলোচনা হয়েছে, কিন্তু দুই পক্ষই তার জায়গায় অনড়, তাহলে সমস্যার সমাধান হয়নি, যুদ্ধ এখনো চলছে। তা আমাদের এখানে এই দুই পক্ষই যদি অনড় থাকে তাহলে সমস্যার সমাধান হবে না। আর ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এ ব্যাপারেও আমি মনে করি যে চলমান থাকা উচিত। বাংলাদেশে আরেকটি উদ্বেগের কারণ যে ভিসা বন্ধ থাকায় আমাদের শিক্ষার্থীরা সেখানে যেতে পারছে না, আমাদের চিকিৎসা প্রার্থীরা যেতে পারছে না, পর্যটকরা যেতে পারছে না। সবই তো ভারত করেছে, বাংলাদেশের এন্ড থেকে তো এরকম না, আমি বলছি সেটা করা। ভারতের একটাই যে তারা নিরাপত্তার কোনো ঝুঁকি আছে কিনা। তো এখন যখন ঝুঁকি ছিল, সেটি আপনি যদি বলেন যে 15 বছর আগে বা 25 বছর আগে উত্তর পূর্ব ভারতের যে পরিস্থিতি ছিল, সেটি পরিস্থিতি কিন্তু। অনেক ধন্যবাদ। আসবো আমি একটু ডক্টর আবুল কাসেম ফজলুল হক, মানে কি ধরনের আশা দেখেন এই বড় ফসলে গলার সম্ভাবনা কতটা দ্রুত? এই যে ভারত বাংলাদেশের এখন যে সম্পর্কের যে বাস্তবতা, সেটি মানে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কতটা দেখেন শিগগিরই? যে অবস্থা এখন, এটা যদি অল্প সময়ের মধ্যে, আগামী 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে সুসম্পর্কে মানে পরিণত না করা যায়, তাহলে তো একটা দীর্ঘস্থায়ী ভারত বাংলাদেশ মানে একটা একটা খারাপ অবস্থার মধ্যে থাকবে। কার কি করণীয় স্যার এখন? এক পক্ষ অন্য পক্ষের প্রতি একটা শ্রদ্ধাবোধ নিয়ে কথা বলবে, ব্যক্তি পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে, এটা একটা ব্যাপার। দ্বিতীয়, মাঝে মাঝে বৈঠক করে যে ইস্যুতে মতবিরোধ, সেগুলো মীমাংসা করার চেষ্টা, এইভাবেই এগোতে হবে। আর সৈন্য পাঠিয়ে যুদ্ধ করে যে কিছু মীমাংসা হয়ে যাবে তা না। যেমন ইউক্রেনের ক্ষেত্রে রাশিয়া, এটা তো বারবার উস্কানি দিয়েছে আমেরিকার পক্ষ থেকে, আমেরিকার প্রেসিডেন্ট, ফরেন মিনিস্টার ইত্যাদি। এবং একটা পর্যায়ে এই যে পুটিন মনে করলেন যে আমরা যদি আক্রমণ করি ইউক্রেন, তাহলে তো 1 সপ্তাহের মধ্যে তারা এগ্রিমেন্টে এসে যাবে এবং তারা ওই যুদ্ধে আর থাকতে পারবে না। কিন্তু যখনই সৈন্য পাঠাইছে, তখন বাইডেনে বলেছেন প্রেসিডেন্ট যে এই যুদ্ধ সহজে শেষ হতে দেওয়া যাবে না। এই যে হতে দেওয়া যাবে না, এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাই তিনি ইংরেজিতে বলেছেন, আমরা টেলিভিশনে দেখেছি। তো আমেরিকা সব রকমের সহায়তা
ইউরোপীয় ইউনিয়নকে আর ইউক্রেনকে দিয়ে আসছে। রেগান যখন ক্ষমতায় আসলেন তখন তিনি এই যুদ্ধ সমাপ্ত করার জন্য চেষ্টা করছেন, যুদ্ধ কন্টিনিউ করা দরকার না। কিন্তু বাস্তব ক্ষেত্রে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ট্রাম্প আজকে ভারতীয় হাইকমিশনার যেটি বলেছেন যে মানে আমাদের দুই দেশই আসলে স্বাভাবিক সম্পর্ক চাই, উভয়ের স্বার্থ আছে, দুই দেশের পারস্পরিক সম্পর্কের জায়গা আছে, এখানে ইতিবাচক অগ্রগতিও রয়েছে। অগ্রগতি হবে বলে এখন মনে হয়। মানে ট্রাম্প চেয়েছিলেন এক সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ করে একটা মীমাংসা করে। বাংলাদেশ ভারতের অবস্থা তো সেরকম না, বাংলাদেশ ভারতের অবস্থা তো কথার যুদ্ধ চলছে, আমরা তো যুদ্ধ করছি না, আমরা যুদ্ধ করছি না। এবং সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এরকম একটা কথা বললেন যে বাংলাদেশের শান্তিরক্ষী কারণে কি হঠাৎ করে এরকম কেন কথা? বাংলাদেশের প্রতি একটু বিরূপ মনোভাব প্রকাশ করে আসছেন। না, এটা তার দেশের ভোটের রাজনীতি স্যার, তার দেশের ভোটের রাজনীতি। বিজেপি কোনো সুবিধা না নিয়ে নেয় পশ্চিমবঙ্গে আগামী বছর নির্বাচন, রাজ্য বিধানসভার। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এই সুবিধা দিতে চান না, এ কারণেই আরও বেশি বিজেপির চেয়েও বেশি বাংলাদেশ বিরোধী বক্তব্য বা অবস্থা। তাদের রাজনীতির শিকার। হ্যাঁ, এটা তো দুদেশের মধ্যে এরকম অনেকবার আমরা রাজনীতির শিকার হয়েছি, তিস্তার ক্ষেত্রে হয়েছি। দেশ অনেকগুলো ব্যাপারে বাংলাদেশকে ভারতে যাওয়ার, ভারতের সম্পর্কে সম্পর্ক রাখার বিষয়টা বন্ধ করে ফেলছে ঘোষণা দিয়ে ভারত। তো এটাতে তো একটা মানে সম্পর্ক খারাপেরই লক্ষণ। এগুলো নিতে হলে আলাপ আলোচনা, বৈঠক এবং একটা ডিপ্লোম্যাটিক প্রচেষ্টা। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে আবারও জেড এস আর ইনসাইড পলিটিক্সে কিছুর মধ্যে ফিরছি। আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। আবার স্বাগত জেড এস আর ইনসাইড পলিটিক্সে। এর সঙ্গে আছেন প্লাবন রহমান, সৌরভ হাসান আছেন আমাদের সঙ্গে, আছেন অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক। সৌরভ হাসান, কি করা উচিত বলে আপনার মনে হয়? না, একটা হচ্ছে যে সরকার বা প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্য হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি বলছি প্রধান উপদেষ্টা ছাত্র নেতাদের সাথে আজকে কথা বলেছেন, কালকে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন। এ থেকে তিনি রাজনৈতিক দলের বা নেতাদের মনোভাবটা জানতে পারবেন। এবং রাজনৈতিক দলের নেতাদের মনোভাব মানে হচ্ছে জনগণের, তাদের যে কর্মী সমর্থক, তাদের জনগোষ্ঠীর মনোভাব, এবং সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটি বাস্তবভিত্তিক সমাধানের পথে এগোবে, এটি আশা করি। দ্বিতীয় হচ্ছে এই যে সরকারের সঙ্গে রাজনৈতিক দল, আমার অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দল এবং ছাত্র নেতাদের কিন্তু একটি দূরত্ব তৈরি হয়েছিল বিভিন্ন বক্তৃতা বিবৃতি প্রতিদিনই আমরা দেখি। তো এই বৈঠকের মধ্য দিয়ে কিন্তু সরকারের অবস্থানটাও সংহত হবে। এটাও কিন্তু মানে আমরা প্রতিপক্ষ, সেটি ভারত হোক বা অন্য, যে তার সাথে আমরা বসার ক্ষেত্রে, যুক্তির ক্ষেত্রে কিন্তু এটা আমাদের শক্তি দেবে। আর সুতরাং আশা করি যে এই বৈঠক ইতিবাচক ফল দেবে। এবং ভারতীয় হাইকমিশনার যে বক্তব্য ধরেই, তবে হাইকমিশনার যে বলেছেন যে অগ্রগতিও আছে, তো অগ্রগতিটা আমরা দেখতে চাই যে এই ভিসা, মানে বিশেষ করে পর্যটক এবং মুক্ত করে দেওয়ার মধ্য দিয়ে। এটা খুব সিরিয়াসলি সরকারেরও ভাবা উচিত এবং দেশের যারা সচেতন নাগরিক তাদেরও ভাবা উচিত, মত প্রকাশ করা উচিত। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই এবং বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের যে ভূমিকা পালন করা দরকার সেটা সরকারের পক্ষ থেকে, যখন যে দলের সরকারই থাকুক, এটা করা উচিত বলে আমরা মনে করি। আর ডিপ্লোম্যাটিক আলোচনা এবং বন্ধুত্ব সুলভ আলোচনা ভারতের সঙ্গে বাংলাদেশের করা উচিত। এখন বাংলাদেশকেই উদ্যোগ নিয়ে এটা করতে হবে, তাহলে ভারতও হয়তো উদ্যোগ নিয়ে, ভারতের দিক থেকেও হ্যাঁ এই উদ্যোগ দরকার। এই আর কি, মানে নরেন্দ্র মোদী তো সবসময় বলেছেন যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আমরা সুসম্পর্ক চাই, এবং আসলেও তিনি এই শ্রীলঙ্কা বলি, পাকিস্তান বলি, নেপাল, ভুটান, বাংলাদেশ এক রকমের সুসম্পর্ক চাওয়ার কথা রেগুলারলি বলেছে। আমরা আশা করি যে এই ইস্যুতে নিশ্চয়ই জাতীয় ঐক্য হবে এবং ভারত বাংলাদেশ উভয় পক্ষ থেকেই দায়িত্বশীল আচরণ আমরা নিশ্চয়ই আশা করি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখা নিশ্চয় অন্য সময়, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।